আসসালামু আলাইকুম। শুরু করছে এক মুঠো চাঁদের আলো উপন্যাস। লিখেছেন নুসরাত ফারিয়া। পর্ব সংখ্যা 11। আজকাল আলোর সময়টা তেমন ভালো যাচ্ছে না। কিছু না কিছু অঘটন ঘটিয়েই বসে থাকছে। এই তো আজ ভার্সিটি থেকে দুপুরের দিকে বাড়িতে ফেরার পর রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিল, অথচ মেয়েটা ভুলে বিকেলের রান্নাঘরে গিয়ে দেখে সে আবার একটা আকাম করে বসে আছে। পুরো রাইস কুকার ফাঁকা। ভাগ্যিস কোনো দুর্ঘটনা ঘটেনি, নয়তো আজ পুরো খানবিলা আগুনে জ্বলত। তাহমিনা খান এখানে থাকলে নিশ্চিত তার 14 গোষ্ঠী ধুয়ে দিত। ভার্সিটি বর্তিত আলো বাড়িতে সবসময় একা মনমরা হয়ে থাকে। খুব বেশি একাকিত্ব অনুভব করলে দাদাজানের কাছে গিয়ে গল্পের আসর খুলে বসে। সে আবার একা থাকতে পারে না। ছোটবেলা থেকে যৌথ পরিবারের মাঝে বড় হওয়া মেয়েও বাড়িতে সারাদিন হৈ হৈ করতে করতেই থাকতো। আর সঙ্গ দিত ছায়া, মায়া ও রোহিত। বাড়ির বড়দের পেছনেও সবসময় লেগে থাকতো। সবাইকে ভীষণ জ্বালাতো সে, কিন্তু এখানে এসে অজান্তেই খাঁচায় বন্দি হয়ে গেছে। আশেপাশে তাকিয়েও কাউকে খুঁজে পায় না। আগে স্যারের সাথে টুকটাক ঝগড়া করলেও এখন সেটাও করে না। হঠাৎই সব কিছু কেমন জানি পাল্টে গিয়েছে। এই একাকিত্ব তাকে ভেতরে ভেতরে কুড়ে মারছে। সে না পারছে সহ্য করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। কারণ ওই মানুষটার থেকেও দূরত্ব বেড়ে চলেছে। তারা হয়তো একই ছাদের নিচে একই বিছানায় থাকে, কিন্তু তাদের মধ্যে বিশাল আকৃতির অদৃশ্য দেয়াল রয়েছে, যেটা চাইলেও ভাঙা অসম্ভব প্রায়। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। তার এই নতুন জীবনটা একদম ভালো লাগছে না। দম বন্ধ হয়ে আসছে। এখানে কেউই তাকে ভালোবাসে না, শুধুমাত্র একজন ছাড়া, যে মানুষটার এক কথায় না জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছে। অথচ এখন সেটাই খুব বাজেভাবে গলায় বিঁধে গিয়েছে। সে ছিল আকাশের মুক্ত পাখি, কিন্তু এখন হয়ে গেছে ঘর কোনো পাখি, যেটা তাকে তিলে তিলে ক্ষতবিক্ষত করছে। বারবার মনে হচ্ছে তার জীবনটা এমন না হলেও পারত। আজ বড্ড মনে পড়ছে নিজের হাসি খুশির ছোট্ট পরিবারকে। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যেতে, তাহলে হয়তো একটু শান্তি পেত। আলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। ফোনটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো। কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে রিসিভ হতেই সে কানে গুঁজে ধীরকণ্ঠে বলে উঠল, শুনেছিলাম বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি কখনো তোমাদের পর হব না। কিন্তু আফসোস, তোমরা আমাকে পর করে দিলে বাবা। মতিউর রহমান অফিসে ছিলেন সে সময়। ভর সন্ধ্যাবেলা বড় মেয়ের ফোন কল পেয়ে কিছুটা অবাক হন, কারণ আলো সবসময় রাতে কিংবা সকালেই কল দেয়। তিনি আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে কল ধরে কিছু বলতে যাবে, তখনই মেয়েটার কথা শুনে থমকে যায়। পর মুহূর্তে বললেন, তুমি আমাদের মেয়ে ছিলে, আছো এবং ভবিষ্যতেও থাকবে। তুমি কখনই পর হবে না আমাদের কাছে। আলো কিছু না বলে চুপ করে থাকলো। মতিউর রহমান চিন্তিত হয়ে শুধায়, ওখানে কিছু কি হয়েছে সোনা? কি হবে? কিছুই হয়নি। তাহলে তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? তোমাদের কথা খুব মনে পড়ছিল বাবা। কতদিন হলো তোমাদের দেখি না। তোমরা আমাকে ভুলে গেলেও কিন্তু আমি তোমাদেরকে প্রতিনিয়ত মিস করি। আচ্ছা, ভালো থেকো। আর হ্যাঁ, অফিস থেকে সাবধানে বাড়িতে ফিরবে। আমি রাখছি। আসসালামু আলাইকুম। বলেই আলো কল কেটে দিল। অন্যদিকে মেয়ের এমন ব্যবহারে বেশ অবাক হলেন মতিউর রহমান। ডাইনিংয়ে বসে থেকে সুবহান খান ও আধার খান ডিনার করছে। আলো ওনাদের খাবার সার্ভ করে দিচ্ছে। তাকেও খেতে বলা হয়েছিল, কিন্তু সে খায়নি। বলতে গেলে তার খিদে নেই। দরজা থেকে ভেসে আসা কলিং বেলের শব্দ পেয়ে কপাল কুঁচকে গেল সবার। এত রাতে আবার কে এলো? আলো তরকারির পাত্র টেবিলের উপর রেখে ধীরকণ্ঠে বলল, আমি দেখছি। কথা বলে সে বড় বড় পা ফেলে ড্রয়িং রুম পেরিয়ে দরজার কাছে যায় এবং দরজা খুলতেই অবাক হয়। বাবা, তুমি? অসময়ে এখানে নিজের বাবাকে দেখে অস্ফুটন্তে আলো জিজ্ঞেস করেন। মতিউর রহমান বিস্ময়ে মেয়ের মলিন চেহারার দিকে তাকিয়ে রয়। তার আগের মেয়ের সাথে এই মেয়েটার চেহারা মেলাতে খুব কষ্ট হলো বটে। আলো আগে থেকে পাটকাঠি হলেও এখন আরও শুকিয়ে গেছে। চোখের নিচে হালকা ডার্ক সার্কেলও পড়েছে। চেহারা থেকে লাবণ্যতা হারিয়ে গেছে যেন। মতিউর রহমান নিজেকে সামলিয়ে মেয়ের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাকে দেখে খুশি হনি মামুনি? আলো কিছু না বলে দুহাতে বাবাকে জাপটে ধরে বুকের মাঝে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, তোমাকে পেয়ে তোমার মেয়ে খুবই খুশি হয়েছে বাবা। মতিউর রহমান হাসলেন। ততক্ষণে ড্রয়িং রুমে সুবহান খান ও আধার খান চলে এসেছে। বাবাকে কি বাহিরেই রাখবেন আব্বু? ভেতরে নিয়ে এসো। দাদাজানের কথা শুনে হুঁশ এলো আলোর। সে আড়ালে চোখের পানি মুছে তড়িঘড়ি করে বাবাকে ছেড়ে বলল, এসো বাবা, ভেতরে এসো।
মতিউর রহমান ভেতরে এলেন। ওনার পরনে ফর্মাল ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে অফিস থেকে সোজা এখানে এসেছেন। ওনার পিছু পিছু ড্রাইভারও ভেতরে প্রবেশ করলেন। লোকটার দুহাত ভর্তি ফলমূল, মিষ্টি, শুকনো জিনিস ও আরও অনেক কিছু। সেগুলো টি টেবিলের উপর রেখে ড্রাইভার চলে গেল বাহিরে। তখন সুবহান খান বললেন, এত কিছু কেন নিয়ে আসতে গেলে? মেয়ের শ্বশুরবাড়িতে কি কখনো খালি হাতে আসা যায়? এটা তোমার মেয়ের আরেকটা বাড়ি, সেখানে এত ফর্মালিটি মেনটেন করতে হবে না মতিউর। আমরাই তো। বিনিময়ে মতিউর রহমান হাসলেন। মেয়ের দিকে তাকিয়ে দেখে আলো হাঁসফাঁস করছে কিছু একটা বলার জন্য। আমার কাছে এসো মামনি। আলো গুটি গুটি পায়ে এগিয়ে এসে বাবার পাশে বসল। মতিউর রহমান এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে ধীরকণ্ঠে বললেন, কিছু বলবে? আলো কপাল চুলকিয়ে বিড়বিড়িয়ে করে বলল, এই সময়ে এখানে কেন বাবা? না মানে সব ঠিক আছে তো? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি। আলো কিছু না বলে মাথা নাড়ল। মতিউর রহমান আশেপাশে তাকিয়ে জানতে চাইলেন, তোমার শাশুড়ি মা কোথায়? উনি ওনার বাবার বাড়িতে গিয়েছে বাবা। শেফালি চাচি চা নাস্তা নিয়ে এসে সামনে রাখা টি টেবিলের উপর রাখল। মতিউর রহমান সুবহান খানের উদ্দেশ্যে বললেন, বড় মেয়েটার বিয়ের তো অনেকদিন হয়ে গেল, আমরা সবাই ওকে খুব মিস করছি, তাই ভাবছিলাম আজ ওকে আমার সাথে নিয়ে যাব। সামনেই ওর পরীক্ষা, আমাদের ওখানে না হয় থেকে পরীক্ষাটা দিক। পরীক্ষা শেষ হলে আবার এখানে ফিরে আসবে। এই কটা দিন ও আমাদের সাথে থাকলে আমরা খুব খুশি হতাম। আপনারা কি মতামত? সুবহান খান থমথমে মুখে পাশে বসে থাকা নাতের দিকে তাকায়। ওনার দৃষ্টি লক্ষ্য করে মতিউর রহমান মেয়ের জামাইয়ের উদ্দেশ্যে বললেন, আমার মেয়েকে এখন নিয়ে গেলে কি তোমার কোনো অসুবিধা হবে বাবা? আধার স্বাভাবিক গলায় বলল, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন, এতে আমার কেন অসুবিধা হবে? তার যতদিন ইচ্ছে ততদিন থাকুক আপনাদের ওখানে, এতে আমার কোনো অসুবিধা নেই আঙ্কেল। মতিউর রহমান মনে মনে খুশি হলেন। এদিকে আধারের মুখে আঙ্কেল সম্বোধন শুনে আলোর মনটা বিষাদে ভরে গেল। যেখানে সে এই বাড়িতে পা রাখতে না রাখতেই তাহমিনা খানকে মা বলে সম্বোধন করেছিল, সেখানে মানুষটা সবার সামনে কি নির্দ্বিধায় আঙ্কেল বলে ডাকল তার বাবাকে। আলো আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। সে আজকাল একটু বেশি বেশি আশা করে বসে থাকে, যেটা কখনই পূরণ হবার নয়। তুমি তোমার বাবার সাথে যেতে চাও নাতবউ? দাদাজানের কথা শুনে আলো মাথা নাড়িয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ দাদাজান, আমি বাড়িতে যেতে চাই। সুবহান খান কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বললেন, ঠিক আছে, তবে জলদি ফিরে আসবে কেমন? আলো মাথা নাড়িয়ে সম্মতি দিল, অথচ সে নিজেই জানে না আদৌ এখানে আর ফিরে আসবে কিনা। বাবা মেয়েকে রাতের খাবার খাইয়ে তবেই ছাড়লেন সুবহান খান। আলো রুমে এসে নিজের লাগেজ গুছিয়ে নিল। প্রয়োজনীয় জিনিস, বইপত্র ও হালকা পাতলা জামা কাপড় নিয়েছে। লাগেজের চেন লাগানোর সময় বিপত্তি ঘটল। বই তোলার কারণে ফুলে ফেঁপে উঠেছে ব্যাগের ভেতরটা। সে চেপে চুপেও চেন লাগাতে পারছে না। তখন খেয়াল করলো তার সামনে থেকে লাগেজ উধাও। আলো চট করে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখে আধার স্যার চেন লাগিয়ে দিচ্ছে। আলো কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। একটু পর ফ্রেশ হয়ে বেরিয়ে এসে তৈরি হয়ে নিল। পেছনে ফিরতে আধার একটা ক্রেডিট কার্ড সামনে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। কেন? হাত খরচের জন্য। আলো তাচ্ছিল্যের সুরে বলল, যেখানে মানুষ হিসেবে আপনাকে পাওয়ার অধিকারটাই আমার নেই, সেখানে আপনার অর্থ বা অন্য কিছু গ্রহণ করার প্রশ্নই আসে না। ভালো থাকবেন, নিজের ও সবার খেয়াল রাখবেন, আসছি। বলেই আলো আর না দাঁড়িয়ে চুপচাপ লাগেজ নিয়ে চলে গেল। আর আধার থমথমে মুখে ওখানে দাঁড়িয়ে রইল। ঠিকমতো ওষুধ খাবে দাদাজান, আমার জন্য একটু মন খারাপ করবে না, আর না তো চিন্তা করবে। আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তোমার যদি আমার কথা খুব মনে পড়ে তাহলে টুপ করে চলে আসবে আমার কাছে। আমি 3 বেলায় তোমাকে ভিডিও কল করব। আর তেল মশলা জাতীয় বেশি খাবার একদম খাবে না, মিষ্টিও কম কম খাবে। শরীর খারাপ করলে কিন্তু আমি আর কথা বলবো না তোমার সাথে। আমি চাই আমার দাদাজান সবসময় ফিটফাট থাকুক, নয়তো মেয়েরা পড়বে কীভাবে? আলো বাহিরে এসে দাদাজানের পাশে বসে এক নাগারে কথাগুলো বলে। সুবহান খান হেসে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, সব মানব। আর তুমিও নিজের খেয়াল রাখবে, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে তোমার দাদাজানকে। আলো একগাল হেসে দাদাজানকে জড়িয়ে ধরে টুপ করে গালে চুমু খেয়ে বলল, লাভ ইউ দাদাজান। সুবহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বললেন, তোমার পথ চেয়ে কিন্তু আমি অধীর আগ্রহে বসে থাকবো নাতবউ। আশা করছি আমার এই অপেক্ষার প্রহর তাড়াতাড়ি শেষ হবে। তুমি আমাকে কখনো নিরাশ করবে না, কেমন? ইনশাল্লাহ দাদাজান, তোমার আলো তোমাকে কখনোই কষ্ট দিবে না।
সুবহান খান মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। আলো হাসি মুখে বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। গাড়িতে বসার পর জানালা দিয়ে মাথা বের করে বাড়িটাকে দেখে নিল। ভেবেছিল আধার স্যার তাকে এগিয়ে দিতে আসবে, কিন্তু মানুষটার কোনো অস্তিত্বই দেখতে পেল না। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। ততক্ষণে গাড়িটা নিজ গতিতে চলতে শুরু করে দিয়েছে। তবুও মেয়েটা এখনও চেয়ে আছে পেছনে ফেলে আসা তার অনাকাঙ্ক্ষিত ছোট্ট সংসারের পানে। যতদূর পর্যন্ত দেখা গেল ঠিক ততদূর পর্যন্ত অপলক নয়নে তাকিয়েছিল। আজ থেকে মানুষটা নিশ্চয়ই শান্তিতে থাকবে। দিনের বেলাতেও কেউ জ্বালাবে না, আর রাতের বেলাতেও কেউ ঘুমের ঘোরে কাছে গিয়ে বিরক্ত করবে না। আলো ফিচেল হেসে মাথা ভেতরে ঢুকিয়ে বাবার কাঁধে মাথা রেখে চোখ দুটো বুঝে নিল। খানবাড়ির সামনে থেকে তাদের গাড়িটা অদৃশ্য হলেও দোতলার রুমের বারান্দায় দাঁড়িয়ে থাকা এক মানবের ছায়া এখনও স্পষ্ট। বহুদিন পর নিজ বাড়িতে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নিল আলো। এখন কিছুটা হলেও মনটা হালকা লাগছে। ছোট বোনের সাথে নিজের রুমে এসে ধপ করে বিছানার উপর বসে পড়ল। মায়া ফলের জুস নিয়ে এসেছে। মেয়েটা এবার জেএসসি দেবে। তাদের বাড়ির ছোট সদস্যও। আপু নাও। আলো মুচকি হেসে মায়ার হাত থেকে জুসের গ্লাসটা নিল। ছায়া বড় আপুর হাত খেয়াল করে অবাক কণ্ঠে বলল, তোমার হাতে কি হয়েছে আপু? আলো জুস খেতে খেতে নিজের হাত দুটো দেখে ধীর কণ্ঠে বলল, সংসার করতে গেলে টুকটাক কেমন ছ্যাঁকা খেতে হয়। দুলো ভাই তোমার সাথে এলো না কেন আপু? উনি ব্যস্ত মানুষ, এত সময় আছে নাকি ওনার? ছায়া কিছুক্ষণ চুপ থেকে আওড়ালো, তুমি অনেক শুকিয়ে গিয়েছো আপু। আলো হেসে বলল, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবেই। যাই হোক, অনেক রাত হয়ে এসেছে, তোরা গিয়ে ঘুমিয়ে পড়, আমিও ঘুমাবো। ছায়া আর মায়া মাথা নাড়িয়ে চলে গেল। আলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে ফ্রেশ হয়ে এসে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল। আলিয়া রহমান রুমে এসে দেখলেন ওনার স্বামী রকিং চেয়ারে বসে থেকে কিছু একটা ভাবছেন। তিনি এগিয়ে এসে জানতে চাইলেন, কি হয়েছে, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? সব ঠিক আছে? মতিউর রহমান জোরে শ্বাস ফেলে বললেন, সব কিছু ঠিক থেকেও যেন কিছু একটা ঠিক নেই। কোনো সমস্যা হয়েছে? আমার মেয়েটা ওখানে ভালো নেই আলিয়া, একটুও ভালো নেই। স্বামীর মুখে এমন কথা শুনে আলিয়া রহমান চমকে উঠলেন। উৎকীর্ণ কণ্ঠে বললেন, এসব কি বলছেন আপনি? মেয়েটা ওখানে ভালো নেই মানে? তাহলে কি আধার এখনও বিয়েটা মেনে নেয়নি? হুম। আলিয়া আটকে উঠলেন, এখন কি হবে? মতিউর রহমান চেয়ারে মাথা টেকিয়ে দু চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানি না, তবে এইটুকু বুঝতে পারছি মেয়েটার ভালো করতে গিয়ে অজান্তেই মরিচিকের মাঝে ফেলে দিয়েছি, যেখানে থাকাটাও কষ্টকর এবং বের হয়ে আসাটাও আরও বেশি কষ্টকর। মামার বাড়িতে এসে আজ নিয়ে 1 সপ্তাহ হলো। আলো সব কিছু ভুলে নিজের মতো জীবন উপভোগ করছে। সে আবার অহেতুক কিছু নিয়ে নিজেকে কষ্ট দিতে বা চিন্তায় চিন্তায় ডিপ্রেশনে যেতে মোটেও ইচ্ছুক নয়। তার কাছে সবার আগে নিজেকে খুশি রাখা, কারণ সে নিজেকে প্রচুর ভালোবাসে। কেউ তাকে পছন্দ করে কি না করে এতে একটুও মাথা ব্যথা নেই, তবে মাঝে মধ্যে মনটা বেইমানি করে তার সাথে, যেটা ভীষণ বিরক্তিকর। আলো নীল সমুদ্রের জলে নগ্ন পায়ে হেঁটে চলেছে। তার মামার বাড়ি কক্সবাজারে হওয়ার সুবাদে এখানে এলেই সমুদ্র বিলাস করতে পারে। এর জন্য তার পছন্দের জায়গা হচ্ছে মামার বাড়ি। তাই তারা 4 ভাই বোনে চলে এসেছে ঘুরতে। এই কদিনে ওই বাড়ির লোকজনের মধ্যে শুধু দাদাজানের সাথেই কথা হয়েছে, এছাড়া আর কারোর সাথে কথা হয়নি। আলো একবার ভেবেছিল স্যার নামক স্বামীকে কল দিবে, কিন্তু তার কাছে তো মানুষটার নাম্বারই নেই। সে চাইলে অন্য কারো থেকে নিতে পারত, কিন্তু নেয়নি। যে মানুষটা তাকে ভুলে গিয়েছে সেখানে আগ বাড়িয়ে ফোন আলাপ করা মানায় না। যে যার মতো ভালো থাকুক। এই আপু, দাঁড়াও দাঁড়াও। পেছন থেকে ছোট বোনের চিল্লানির আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় আলো। অদূর থেকে ছায়া আর মায়া দৌড়ে আসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে এক জায়গায় রোহিত ভাইয়া দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে, আর তার পাশে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে আছে মেঘলা আপু। এই অসময়ে পানিতে ভেজার প্ল্যান করেছো নাকি? বাবা আসার সময় পই পই করে নিষেধ করেছে সমুদ্রের পানিতে বেশি গোসল না করতে, কিন্তু তুমি তুমি তো পারলে 3 বেলায় পানিতে ভিজো। ছায়ার কথা শুনে আলো বলল, বেশি পক পক না করে চল, কাঁকড়া খাবো। ছায়া আর মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারা 3 বোন এগিয়ে গেল রোহিতের কাছে। তারপর একটু ঘুরোঘুরি খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে এলো। এই আলো, তোর বরটা কি তোকে একটু মিস করে না? দিনের শেষে অন্ধকার রুমে বসে থেকে ল্যাপটপে মুভি দেখছিল সবাই মিলে। তখন মেঘলা আলোর উদ্দেশ্যে ফিসফিসিয়ে কথাটি বলে। মামাতো বোনের কথা শুনে আলো আইসক্রিম খেতে খেতে জিজ্ঞেস করল, হঠাৎ এই প্রশ্ন?
না মানে এতদিন হয়ে গেল বউ বাইরে আছে, অথচ মানুষটা একবারের জন্য তোকে কল দিল না। সব ঠিক আছে তো? আলোর খাওয়া থেমে গেল, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আসলে কি সব কিছু ঠিক আছে? হুম, নেই তো, কিছুই ঠিক নেই। তার সবটাই এখন এলোমেলো হওয়ার পথে। আচ্ছা, আলোর মাঝে মেয়েটার মলিন চেহারা খেয়াল করে রোহিত মেঘলার মাথায় চাটি মেরে বলল, তোর এই বোচানাকটা সব বিষয়ে না গলালে হয় না? মেঘলা মার খেয়ে বিড়বিড় করে বলল, আমি আবার কি করলাম? পড়া বোঝাচ্ছে, তুই কি করেছিস? এখন মুখ বুঝে চুপচাপ মুভি দেখ, নয়তো ঘাড় ধরে বের করে দেবো বেয়াদব। মেঘলা ছলছল চোখে তার বড় ভাইয়ের দিকে তাকায়। মাহিন ঠোঁট কামড়ে হেসে বলল, জানিস তো ও কেমন, চুপচাপ মুভি দেখ। মেঘলা কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ছায়া আর মায়া ঘুমে ঢুলছে। তখন বাজে রাত 1টা। মুভি দেখা শেষে যে যার মতো চলে যায়। মায়া মেঘলার রুমে থাকে এবং ছায়া তার আপুর রুমে থাকে। শুনুন। রোহিত রান্নাঘরে এসেছিল ফ্রিজ থেকে পানির বোতল নিতে। পানি খেতে খেতে পেছনে ফিরতেই দেখতে পায় মেঘলা দাঁড়িয়ে আছে, পরনে লং টি শার্ট, প্লাজো ও গলায় ওড়না পেঁচিয়ে রাখা। এবার অনার্স 3য় বর্ষের ছাত্রী। বেবি ফেসের জন্য বয়স বোঝা দায়। হাইট তার ঠিক বুক পর্যন্ত হবে মেবি। রোহিত কিছুক্ষণ মেয়েটাকে পর্যবেক্ষণ করে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। তখন পেছন থেকে মিহি কণ্ঠে ডেকে ওঠে মেঘলা। রোহিত থেমে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বল। মেঘলা দুহাত কসলাতে কসলাতে ধীরকণ্ঠে বলল, না মানে আসলে আপনি এই বিয়েতে মন থেকে রাজি হয়েছেন? আজকাল তুই কিন্তু একটু বেশি কথা বলছিস। মেঘলা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, দেখুন, আমি একটুও চাই না আপনি শুধুমাত্র আপনার পরিবারের কথা ভেবে আমাকে বিয়ে করুন। আপনি যদি এই বিয়েতে রাজি না থাকেন তাহলে প্লিজ বলে দিন, আমি আর এসব নিয়ে নিতে পারছি না। কথাগুলো বলতে বলতে মেঘলার চোখ দুটো ভরে উঠল। এই মানুষটা কেন তার ভালোবাসা বুঝতে পারে না? সে যে এই লোকটাকে প্রচুর ভালোবাসে। তাই তো বেহায়ার মতো বাবার কাছে আবদার করেছিল এই মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে। তারপর দুই পরিবার বসে আলাপ আলোচনা করে তাদের বিয়েটা ঠিক করলো। আর 3 মাস পর তাদের বিয়ে। কিন্তু সে চেয়েও খুশি থাকতে পারছে না এই লোকটার অদ্ভুত বিহেভিয়ারের জন্য। সবসময় তাকে দূর দূর করে। তাই আজ মনে সাহস জুগিয়ে কথা বলতে এসেছে, কারণ সে চায় না বিয়ের পর কোনো রকম অশান্তি হোক। রোহিত কাউন্টারের উপর বোতল রেখে পেছনে ফিরে মেঘলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর কেন মনে হচ্ছে আমি এই বিয়েতে মন থেকে রাজি না? কারণ আপনি আমাকে মোটেও পছন্দ করেন না। একটু সুযোগ পেলেই বকাবকি করেন, নয়তো মারেন। ঠিক আছে, এখন থেকে না হয় তোকে শুধুই আদর করব, চলবে? হুম। অন্যমনস্ক হয়ে জবাব দিতেই মেঘলার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তড়াক করে মাথা তুলে ওপরে তাকাতেই একজোড়া শক্তপোক্ত হাতে সে তার কোমর এবং ঘাড় চেপে ধরে কাছে টেনে নিল। মেঘলা বিস্ময়ে ফ্যালফ্যাল করে তাকায় রোহিতের ঘোর লাগা চোখের দিকে। সে কিছু বলতে যাবে তখনই তার ঠোঁটজোড়া শক্ত করে আঁকড়ে ধরল রোহিত। মেয়েটা এক মুহূর্তের জন্য থমকে যায়। পরক্ষণে দুহাতে প্রিয় মানুষটার মাথার পেছনের চুলগুলো খামচে ধরে আবেশে আঁখি জোড়া বুঝে নিল। তার চোখের কার্নিশ পেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে এটা কষ্টের নয়, বরং সুখের, কারণ সে তার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছে আজ। ফোনের কর্কশ শব্দে আলোর কাঁচা ঘুম ভেঙে যায়। সে সবেমাত্র শুয়েছিল, অথচ ঘুম ধরতে না ধরতেই উপে গেল। আলো একরাশ বিরক্তিতে পাশে থাকা টি টেবিল হাতড়ে নিজের ফোনটা নিয়ে কল রিসিভ করে কানে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর প্রান্ত থেকে কেউ কিছু বলল না। আলো জোরে শ্বাস নিয়ে বলল, কথা যখন বলবেনই না তখন অযথা রাত বিরাতে কল দিয়ে একটা মেয়েকে ডিস্টার্ব করেন কেন? এবারেও নিশ্চুপ। আলো কল কেটে দিল, কিন্তু আবারও ফোন এলো। হ্যালো, কে বলছেন? শালার ঘরে বেয়াদব শালা, আমার সুন্দর ঘুমটা নষ্ট করে এখন বোবার ভান ধরা হচ্ছে। তোর কপালে বোবা বউ জুটবে দেখিস। বলেই খট করে লাইন কেটে দিল আলো। ফোনটা রেখে চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু পর মুহূর্তে আবারও কল এলো। আলো দাঁত কিরমির করে কলটা রিসিভ করে কানে গুঁজে বলল, এই ভাই, আপনার সমস্যা কি? কিছু বলার থাকলে বলুন, নয়তো আমাকে ঘুমোতে দিন, না হলে আপনার নামে মামলা ঠুকে দেব। তখন জেলে বসে থেকে শক্ত রুটি চিবোতে চিবোতে মেয়েদের মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করিলেন। অপর প্রান্ত থেকে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। আলো তপ্ত শ্বাস ছেড়ে কেটে দিল। ফোন সাইলেন্ট করতে যাবে তখনই খেয়াল করলেও আবার কল এসেছে অচেনা নাম্বার থেকে। আলো একটু সময় নিয়ে রিসিভ করে কানে গুঁজে চুপ করে থাকলো। তারপর বিড়বিড় করে বলল, আই এম নট সিঙ্গেল, আমার স্বামী বাচ্চা কাচ্চা সব আছে। সো আমাকে লাইন মেরে কোনো লাভ নেই, উল্টো আপনারই ক্ষতি হবে।
আমার বরটা এক নম্বরের সাইকো। উনি যদি জানতে পারে আপনার জন্য আমার ঘুম নষ্ট হয়েছে, তাহলে শিওর আপনার ঘুম কেড়ে নিবে, তাও সারা জীবনের জন্য। তাই বলছি, ভালো হয়ে যান। আবার যদি কল দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি ছাগলের 3 নম্বর ব্রেনলেস চাও। এই পর্যন্ত ছিল এক মুঠো চাঁদের আলো উপন্যাসের 11 নম্বর পর্ব। এক মুঠো চাঁদের আলো লিখেছেন নুসরাত ফারিয়া। পর্ব সংখ্যা 12। কাজ কত দূর? আঙ্কেলের সাথে কথা বলে শেষ। উনি খুব শীঘ্রই ডিভোর্স পেপার নিয়ে আসবেন। জরুরি কাজের জন্য শহরের বাইরে গিয়েছেন, তাই কিছুটা দেরি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। যা করছিস ভেবে করছিস? হুম। তোর ভাবি চায় না আমার সাথে সংসার করতে। আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও এক কথাতেই আটকে আছে। প্রতিদিন অশান্তি আর ভালো লাগে না। রাত বেরাতে ক্লাবে গিয়ে পার্টি করা থেকে সব কিছু করে। ওকে বহুবার বলেছি ভালো হয়ে যেতে, কিন্তু ও আরও খারাপের দিকে যাচ্ছে। তাই সিদ্ধান্ত নিয়েই ফেললাম ওকে ডিভোর্সই দিব। তারপর দেখিও ও কী করে বা কার কাছে যায়। ইয়াসিরের কথা শুনে আধার কফির মগে চুমুক দিয়ে ধীরকণ্ঠে বলল, কিছু কিছু মানুষ বড্ড বেইমান। এরা কখনোই ভালোবাসা ডিজার্ভ করে না। ইয়াসিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দিন শেষে আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেলি, তারপর পস্তাতে হয়। এজন্যই আই হেট লাভ। ইয়াসিন কফির মুখে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করল, শুনলাম বিয়ে করেছিস? হুম। সংসার টিকবে? জানি না। মেয়ে কেমন? না মানে তোর ভাবির মতো না তো আবার? হুম, সে সবার থেকে আলাদা। ইয়াসিনের যুক্তিতে নাকচ করে কাট কাট গলায় জবাব দিল আধার। তারা একটা ক্যাফেতে বসে থেকে কফি খাচ্ছে আর কথাবার্তা বলছে। মূলত আজ ইয়াসিনই ডেকেছে স্কুল কলেজ জীবনের বন্ধু আধারকে। ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে এখানে এসে উপস্থিত হয় আধার। ইয়াসিনের দাম্পত্য জীবন ঝামেলায় চলছে, তাই সে যেটুকু পারছে ওইটুকু সাহায্য করার চেষ্টা করছে, যেখানে তার নিজের সংসারটাই এলোমেলো হয়ে আছে। ভালোবাসাতে বিশ্বাস করিস না, অথচ বিয়ে করে ঠিকই বসে আছিস। এটা কেমন লজিক? বন্ধুর কথা শুনে ঠোঁট প্রসারিত করে হালকা হাসল আধার। তারপর বলল, কী করব বল, দাদাজান জোকের মতো পেছনে লেগেছিল। শেষমেশ ওনার ইচ্ছেটাকেই পূরণ করলাম। ভালো করেছিস। আর কতদিন একা থাকতিস? জীবনে চলার পথে একটা সঙ্গী থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তবে সেটা যদি হয় সঠিক মানুষ। আধার প্রতি উত্তরে কিছু বলল না। তার চোখের দৃষ্টি তো এখন অন্য এক জায়গায় নিবদ্ধ। আপু, এটা না, এটা না, এটা আমি খাবো। ছায়া তড়িঘড়ি করে লাস্ট পিস চকলেট ব্রাউনি নিতে যাবে, তার আগে আলো চিলের মতো ছো মেরে ওটা নিয়ে মুখে পুরে নিল। সঙ্গে সঙ্গে তার গাল দুটো ফুলে উঠল। বড় বোনের কাণ্ড দেখে মায়া ফিক করে হেসে দিল। ছায়া গোমরা মুখে বলল, এটা তুমি ঠিক করলে না আপু, যাও, তোমার সাথে কথা বলবো না। আলো খেতে খেতে হেসে দেয়। তারা কক্সবাজার থেকে 3 দিন আগে ফিরে এসেছে, কারণ আলোর আর 2 দিন পর পরীক্ষা। আজ রাতে মেঘলা চলে যাবে, তাই রোহিত সবাইকে নিয়ে রাতে শহর ঘুরতে বেরিয়েছিল। পাশের এলাকার এই ক্যাফের কফি ও ডেজার্ট আইটেম বেশ ফেমাস হওয়ায় এখানে আসা হয়েছে। অফিসে কাজের চাপের জন্য মাহিন আসতে পারেনি। তারা দুজনেই সমবয়সী। আচ্ছা, এখন চলি, অনেক রাত হয়ে এলো, আকাশটাও ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ইয়াসিনের কথা শুনে আধার সামনে থেকে নজর সরিয়ে বাইরে তাকায়। হালকা বাতাস বইছে, মাঝে মধ্যে আকাশ গর্জে উঠেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎই আধারের চোখের সামনে সেই দিনের অপ্রত্যাশিত কিছু দৃশ্য ভেসে উঠল। এমনই একটি বৃষ্টিময় রাতে ছাদে গান গাইতে গাইতে নৃত্য করছিল এক স্নিগ্ধ রমণী, যাকে দেখে না চাইতেও সে এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়েছিল এবং থেমেছিল অশান্ত হৃদয়ে। আধার তপ্ত শ্বাস ফেলে সব চিন্তাভাবনা বাদ দিয়ে এক চুমুকে কফি খেয়ে নিল। তারপর বিল মিটিয়ে ইয়াসিনের সঙ্গে উঠে গেল। আসসালামু আলাইকুম দুলাভাই, আপনি এখানে? ছায়া বড় বোনের ওপর রাগ করে বাইরে চলে এসেছিল। উদ্দেশ্য ছিল রিক্সা ধরে চলে যাওয়ার। তখন দুলাভাইয়ের মতো কাউকে দেখতে পায়, তাই সে কৌতূহল হয়ে রাস্তার পাশে এগিয়ে আসে। তারপর উপরোক্ত বাক্যটি বলে। ইয়াসিন চলে যাওয়ার পর আধার পার্কিং প্লেসের দিকে যাচ্ছিল, তখন পিছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে থেমে যায় এবং পিছনে ফিরে দেখে তার শালি সাহেবা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আধার সালামের জবাব দিয়ে বলল, কিছু কাজ ছিল, কিন্তু তুমি এখানে? আপুদের সাথে ঘুরতে এসেছি। আধার কপাল স্লাইড করতে করতে আশেপাশে তাকিয়ে বলল, আইসক্রিম খাবে? আইসক্রিমের কথা শুনে ছায়ার দুটো চিকচিক করে উঠল। আধার ঠোঁট কামড়ে হেসে বলল, এসো।
মায়া, আলো, মেঘলা ও রোহিত বাহিরে এসে ছায়াকে খুঁজতে লাগলো। ততক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আলো মনে মনে ছোট বোনকে বকাবকি করে নিজের ফোনটা বের করলো ব্যাগ থেকে। এই মেয়েটা আবার কোথায় গেল কে জানে। আলো পাশে ফিরতেই দেখতে পায় ছায়া হাতে করে একগুচ্ছ চকলেট, চিপস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। এত কিছু দেখে আলোর কপাল কুঁচকে গেল। সে খ্যাক করে বলল, কার পকেট মেরে এসেছিস নাকি কোনো দোকান লুটকো? বাকি কথা বলতে পারল না আলো। তার আগে অতি পরিচিত একখানা সুদর্শন চেহারা দেখতে পেয়ে চমকে উঠল। ঠিক কতদিন, কত রাত পর এই মানুষটাকে দেখছে? 11 দিন 11 রাত 15,840 মিনিট এবং 9,50,400 সেকেন্ড পর মানুষটাকে দেখছে আজ। তুমি আমার খাবার মেরেছ, তাই আমিও তোমার বরের পকেট মেরেছি। হিসাব বরাবর আপু। ছায়া বোনের কাছে এসে ফিসফিসিয়ে কথাটি বলে। আলো নিজেকে সামলিয়ে চোখ পাকিয়ে তাকায়। ছায়া মুখ ভেঙচি কেটে সরে গেল। ছোট বোনের স্বামীকে দেখে রোহিত এগিয়ে এসে হাসি মুখে কুশল বিনিময় করল। আধার ও ভদ্রতার খাতিরে টুকটাক কথাবার্তা বলল। মুষলধারে বৃষ্টি পড়তেই মেঘলা হকচকিয়ে উঠে বলল, তাড়াতাড়ি রিক্সা ডাকো, নয়তো আজ রাত এখানে থাকতে হবে। রিক্সা করে ঘুড়ি বানানোর জন্য রোহিত আজ গাড়ি নিয়ে আসেনি, কিন্তু এখন মনে হচ্ছে না নিয়ে এসে ভুল করেছে। তার ভাবনার মাঝে তাদের সামনে এসে একটা কালো রঙের গাড়ি থামে। জানালার কাজ নামিয়ে আধার সকলের উদ্দেশ্যে বলল, গাড়িতে উঠে এসো, আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি। ছায়া আর মায়া গাড়ির প্যাসেঞ্জার সিটে ঢুকে পড়ল, কারণ তারা এত রাতে ভিজতে চায় না। অলরেডি অর্ধেক ভিজেই গেছে। মেঘলা থমথমে মুখে রোহিতের দিকে তাকায়। রোহিত কিছু একটা ভেবে ইশারা করে ভেতরে বসতে বলল। মেঘলা চুপচাপ গিয়ে মায়ার পাশে উঠে বসল। এখন বাকি আলো ও রোহিত, কিন্তু সিট ফাঁকা মাত্র একটা, তাও আধারের পাশের সিট। তুই গিয়ে বস, আমি রিক্সায় করে যাচ্ছি। ভাইয়ার কথা শুনে আলো চটপট করে বলে উঠল, তুমি গিয়ে বসো ভাইয়া, আমি রিক্সায় চলে যাচ্ছি। মাথা ঠিক আছে তোর? কটা বাজে দেখেছিস? এত রাতে কিনা তুই ওই নির্জন পথ দিয়ে একা ফিরবি? সিরিয়াসলি? রোহিতের ধমকে কেঁপে উঠল আলো। বিড়বিড় করে বলল, তাহলে তুমি একা ফিরতে চাচ্ছ কেন? কারণ আমি ছেলে আর তুই মেয়ে। আমাদের দুজনের শরীরেই কিন্তু কিডনি, লিভার, হার্ট আছে। রোহিত দাঁত কিরমির করে তাকায়। আলো গোমরা মুখে দাঁড়িয়ে রইল। আধার কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেঘলা কিছু একটা ভেবে রোহিতের উদ্দেশ্যে ফট করে বলে উঠল, আপনি বরং ড্রাইভ করুন, আর আলো দুলাভাইয়ের কোলে বসুক, তাহলেই আর কাউকে রিক্সায় করে যেতে হবে না। এ কথা শুনে আলোর চোখ দুটো কপালে উঠে গেল। সে কিছু বলতে যাবে, তখনই রোহিত ঠোঁট কামড়ে হেসে বলল, নাইস আইডিয়া মেঘ। তারপর দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, নিজের বউকে কোলে নিতে আপনার কোনো অসুবিধা আছে দুলাভাই? আমরা কিন্তু মাইন্ড করব না, প্রমিস। আধার ঠোঁট কামড়ে আশেপাশে তাকায়। ধীরে ধীরে আবহাওয়াটা খারাপ হচ্ছে। সে কিছু না বলে ড্রাইভিং সিট থেকে নেমে পাশের সিটে এসে বসল। রোহিত মনে মনে হেসে ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আধার সিট বেল্ট বেঁধে আলোর ভেজা চেহারার দিকে তাকিয়ে আওড়ায়, সারা রাত কি এখানে থাকবে, নাকি তোমার জন্য প্লেন বুক করব? আলো থ মেরে দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে না ওই লোকটার কোলে বসতে। 2 দিন পর তাকে ডিভোর্স দিবে, আর এখন কিনা কোলে উঠতে হবে। এদিকে আধার গম্ভীর মুখে বসে থাকলো। রোহিত রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে আলোকে ধমক দিতেই মেয়েটা চুপচাপ এগিয়ে এলো। গাড়ির ভেতর উঠে স্যারের কোলে বসতে নিঃশ্বাস আটকে গেল আলোর। কোনো মতে দাঁত খিচে চোখ মুখ বুঝে মটকা মেরে বসে থাকলো। লজ্জায় তার বাতাসের সাথে ফুরুত করে উড়ে যেতে ইচ্ছে করছে। এমন পরিস্থিতিতে যে পড়তে হবে সেটা কখনো কল্পনা করিনি। আধার হাত বাড়িয়ে ডোর লাগিয়ে দিতেই রোহিত গাড়ি স্টার্ট দিল। পেছনে বসে ছায়া, মায়া ও মেঘলা মিটমিটি করে হাসছে আর ফাঁসুর ফুসুর করে কিছু একটা বলাবলি করছে। তারা আজ আচ্ছা মতো জব্দ করতে পেরেছে তেরা মেয়েটাকে। আলোকে লজ্জা পেতে দেখে রোহিত ভেতরের বাতি নিভিয়ে বলল, নে, এখন আর লজ্জা পেতে হবে না। আলো নিভে যেতেই মেয়েটার হার্টবিট বেড়ে গেল। সে হাঁসফাঁস করতেই কোমরের কাছে শক্তপোক্ত বলিষ্ঠ হাতের কঠিন ছোঁয়া অনুভব করল। একই সাথে কানের কাছে গরম নিঃশ্বাসের অস্তিত্ব টের পেতেই জমে বরফ হয়ে গেল মেয়েটা। দূরে সরে আসার চেষ্টা করতেই শুনতে পেল হিসিয়ে বলা কিছু বাক্য, চুপচাপ ভদ্র মেয়ের মতো বসে থাকো, নয়তো চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে মারবো মিস কালো। কথায় আছে বিপদে পড়লে ভাগ গাছও খায়, কিন্তু তেমনি আজ আলো বিপদে পড়ে পুরো রাস্তা স্যার ওরফে স্বামীর কোলে বসে থেকে এসেছে। তখন রাত বাজে 12টা। শহর জুড়ে ঝড়ঝাপটার তাণ্ডব শুরু হয়েছে। তার মাঝে রহমান বাড়ির সামনে এসে থামে একটি কার। সবার আগে আলো বেরিয়ে এলো, তারপর মেঘলা, ছায়া ও মায়া বেরিয়ে আসে।
তারা তিনজন ভেতরে চলে যায়। রোহিত আবহাওয়া দেখে বলল, আবহাওয়াটা খুব খারাপ দুলাভাই, আপনি বরং আজ রাতটা আমাদের এখানেই থেকে যান। আধার সিট বেল্ট খুলতে খুলতে বলল, সমস্যা নেই রোহিত, আমি যেতে পারবো। তবুও রোহিত অনেকবার বলল থেকে যেতে, কিন্তু আধার এক কথায় অনড় ছিল। তাই হাল ছেড়ে রোহিত বিদায় নিয়ে সাবধানে যেতে বলে চলে যায়। আধার ড্রাইভিং সিটে বসে দু হাতে ভেজা চুলগুলো ছাড়ল। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে চেয়েও কিছু একটা অনুভব করে দিল না। পাশের জানালার কাচ নামাতেই দেখতে পেল বৃষ্টিতে ভিজতে থাকা এক অতীব সুন্দরী রমণীকে। কি চাই? ভেতরে আসুন। যাব না। কেন? কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আলোর চোয়াল শক্ত হলো, রেগে মেগে তেড়ে এসে খেকিয়ে বলল, কি চাচ্ছেন আপনি? হ্যাঁ, এত ঝড়ঝাপটার মধ্যে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে যেতে, নাকি ওপরে যেতে? হাসপাতালে যাই কিংবা আকাশে, এতে আপনার কি সমস্যা? আলোর দাঁতে দাঁত পিষল। মানুষটা তো ঠিক বলেছে, তার কি এতে? সে কেন এত ভাবছে মানুষটাকে নিয়ে? কই, তাকে নিয়ে তো মানুষটা কিছু ভাবে না। তাহলে কেন সে বারবার এই মানুষটাকে নিয়ে ভাবে? কেন? কোনো জবাব পেল না আলো, শুধু জানে এই খারাপ আবহাওয়ার মধ্যে মানুষটার যাওয়া একদম ঠিক হবে না। তারা যখন ফিরছিল তখনই গাছের ডালপালা ভেঙে পড়ছিল গাড়ির ছাদে। রোহিত ভাইয়া অনেক কষ্টে ড্রাইভ করে নিয়ে এসেছে, আর মানুষটা কিনা এর মধ্যেই বাড়িতে ফিরতে চাচ্ছে। এখান থেকে খানবাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 3-4টে বেজে যাবে। তার উপর রাস্তা কোনোভাবে ব্লক থাকলেই মাঝপথে আটকা পড়বে, অথচ মানুষটা এখনও নিজের ইগোর ড্রাম নিয়ে বসে আছে। আলো জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে ধীরকণ্ঠে বলল, দেখুন, যা দেখছি এতে এনাফ, আর বেশি কিছু আর দেখতে চাই না। মানুষটার এমন কথা শুনে ও নজর খেয়াল করে আলো ভ্রুকুচকে নিজের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় হয়ে গেল। সে তো ভুলেই গেছিল আজ সাদা পড়েছে। বৃষ্টিতে ভেজার ফলে শরীরের বেশিরভাগই ফর্সা ত্বক দৃশ্যমান। মুহূর্তে লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেল আলো। সে চট করে পেছনে ফিরে ওড়না টেনে টুনে শরীর ভালো করে ঢেকে নিল। মনে মনে অসভ্য লোকটাকে ইচ্ছে মতো বকাবকি করতেও ভুলল না। ভেতরে যাও। আপনিও আসুন। আধার চোখ মুখ কুচকে ফেলল। এই বাচাল মেয়েটা তার কথা শোনে না কেন? সে কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। সোজা পথ ধরে চলে যাওয়ার সময় সাইড মিনারে নজর আটকালো। আলো বাহিরে এসে বোকার মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার চলন্ত গাড়িটার দিকে নিবদ্ধ। কালো রঙের গাড়িটা চোখের সামনে থেকে আড়াল হতে দীর্ঘশ্বাস ছাড়ল আলো। একটা রাতেরই তো ব্যাপার ছিল, থাকলে কি এমন ক্ষতি হতো মানুষটার? সে কি খুব বেশি কিছু আবদার করে ফেলেছে যেটা পূরণ করতে হিমশিম খেতে হতো? বিকট শব্দ তুলে বাজ পড়তে আলোর ভেজা শরীর কেঁপে উঠল। তড়িঘড়ি করে পেছনে ফিরে সামনে পা বাড়াতে ধপাস করে পিছলে পড়ল। এতে হতবাক হয়ে যায় মেয়েটা। পর মুহূর্তে চোখ মুখ কুচকে কোমর চেপে ধরে কাদামাটিকে বকাবকি করল। দুপায়ের জুতা খুলে হাত দিয়ে আস্তে ধীরে উঠে দাঁড়ায়। ভাগ্যিস মানুষটা চলে যাওয়ার পরই আছাড় খেয়েছে, নয়তো আজও তার মান সম্মান যে চলে যেত অসভ্য লোকটার সামনে। তার ভাবনার মাঝে হুট করে একজোড়া তীব্র লাইটের হলদেটে আলো এসে পড়ল তার সর্বাঙ্গ জুড়ে। আলো চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। অপ্রত্যাশিত কিছু দেখেও নড়ল না, বরং বিস্ময়ে চেয়েই রইল। মেয়েটাকে পাশ কাটিয়ে গাড়িটা ভেতরে চলে যায়। তারপর বেরিয়ে এলো স্যুটবুট পরিহিত একজন যুবক। ততক্ষণে আলোও গুটি গুটি পায়ে ভেতরে এসেছে। আধার এক পলক মেয়েটাকে দেখে নিয়ে গায়ের কোট খুলে বাড়িয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আশা করছি আমার কোট নিতে তোমার কোনো অসুবিধা নেই। আলো চুপচাপ কোট নিয়ে গায়ে জড়িয়ে নিল। আধার আর কথা না বাড়িয়ে সামনে চলতে থাকলো। আলো কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে সেও পিছু পিছু ছুটল। অনাকাঙ্ক্ষিতভাবে মেয়ে জামাইকে এত রাতে দেখে বাড়ির সবাই চমকে ওঠে। পর মুহূর্তে জানতে পারে রোহিতদের ড্রপ করতে এসে ঝড় বৃষ্টির কারণে আটকে পড়েছে। সবাই এতে কিছুই বলে না, বরং নতুন জামাইকে পেয়ে ব্যস্ত হয়ে পড়ে অতিথি আপ্যায়নের জন্য। রাতের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে রুমে এলো আধার। রুমটা খুব বেশি বড় না, তবে খুব সুন্দর করে পরিপাটি করা এবং সব কিছু গুছিয়ে রাখা। একপাশে বই ভর্তি বুকশেলফ। আলো ফ্লোরে চাদর বিছিয়ে শুয়েছে, কারণ তার বেড সিঙ্গেল আর লম্বা সোফাও নেই ভেতরে, তাই সে নিচেই শুয়েছে। আধার ফ্রেশ হয়ে এসে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর বিছানায় আধশোয়া হয়ে বসে থেকে আর চোখে মেয়েটার দিকে তাকায়। কিছু কথা ছিল। আলো চাদরের নিচ থেকে মাথা বের করে সোজা হয়ে বলল, জানি কি বলবেন, ডিভোর্সের কথা, তাই তো? আধারের কপাল কুঁচকে গেল। আলো পুনরায় বলল, চিন্তা করবেন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, আপনি শুধু কাগজটা পাঠিয়ে দিয়েন। এখানে ডিভোর্সের কথা কেন উঠছে? কারণ আপনি চান আমাকে ডিভোর্স দিতে।
শুধু আমি? আলো কিছুটা সময় নিয়ে বলল, হুম, আমিও। আধার কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইল, তুমি কি সত্যি ডিভোর্স চাও? আলো কি জবাব দেবে বুঝতে পারল না, কারণ সে এখন চায় না ডিভোর্স হোক তাদের মধ্যে। সে তো ওই ছোট্ট সংসারটা করতে চায়। কিন্তু কিন্তু এই মানুষটা যে তাকে চায় না, তাহলে সে কিভাবে একা সংসার সামলাবে? যেখানে নেই কোনো ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সেখানে আদৌ কোনো সংসার টিকে? হুম, মোটেও না। আলো জোরে শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, ঠিক আছে। অতঃপর রুম জুড়ে পিনপতর নীরবতা ছেয়ে গেল। আধার দু চোখ বুঝে একসময় সমস্ত নীরবতা ভেঙে শান্ত গলায় জানতে চাইল, ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কেন এই বিয়ে করলে? আলোর ভ্রু কুঁচকে গেল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, ভালোবাসার মানুষ যদি থাকতো তাহলে আর আপনাকে বিয়ে করতাম না। আর যাই হোক, বেইমান নই আমি। ভালো না বাসলেও ভালোবাসার কদর করতে জানি। আধার চট করে চোখ মেলে তাকায়, কৌতূহলী কণ্ঠে শোধায়, ওই দিন ফুলকে পাঠিয়েছিল? কে আবার? আমার বোন ছায়া পাঠিয়েছে। ও জানে তার আপু ঠিক কতটা ফুল পছন্দ করে, আর ও মাঝে মধ্যেই আমাকে সারপ্রাইজ দেয়। শুধু ও না, আমার খচ্চর বন্ধু মহলদের সদস্যরাও। তবে তারা এখনও জানে না আপনি আমার স্বামী, না হলে এতদিনে আপনাদের বাড়িতেও হামলা দিত। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে লাগলো, পরক্ষণে বলল, তার মানে বলতে চাচ্ছ তুমি কখনো প্রেম করোনি, তাই তো? আলোর চোখ দুটো বুঝে ঘুমো ঘুমো কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি যদি প্রেম করতাম তাহলে কখনই ভালোবাসার মানুষ বর্তিত অন্য কাউকে বিয়ে করতাম না। কিন্তু আপনি হঠাৎ করে আমার প্রেম কাহিনী নিয়ে পড়লেন কেন বলুন তো? কিছু না, ঘুমাও। আপনি কি প্রেম করে ছেঁকা খেয়ে বাঁকা হয়ে আছেন স্যার? প্রেম কিংবা ভালোবাসা এসবের কোনোটাতেই বিশ্বাসী নই আমি। এগুলো কেবল ধ্বংস করতে জানে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের নাম হলো এই ভালোবাসা নামক অসুখ, যার এক রূপ সুখ হলেও দ্বিতীয় রূপটা চরম অভিশাপ। একটা জলজান্ত হাসি খুশি মানুষকে কিভাবে নিমিশে জীবন্ত লাশে পরিণত করা যায়, সেটা এই ভালোবাসার আগুনকে না দেখলে জানতামই না। জীবনে আর যাই করো, কখনো কাউকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে চেও না, নয়তো এই প্রেমের দহনে একদিন নিঃশেষ হয়ে যাবে তুমি সহ তোমার পুরো অস্তিত্ব। আলো মনোযোগ সহকারে কথাগুলো শুনে প্রত্যুত্তরে বলল, ভালোবাসা কোনো অভিশাপ নয় স্যার, বরং খুব সুন্দর। এটা যেমন কাউকে মেরে ফেলতে পারে, ঠিক তেমনই কাউকে দিতে পারে নতুন জীবন। সব কিছুরই ভালো মন্দ দুটো দিক থাকে। এক জীবনে যদি সব কিছু পেয়েই যায়, তবে আর কিসের আফসোস থাকবে? কিছু মানুষ অতি সুখে নিজের সৃষ্টিকর্তাকেই ভুলে বসে, অথচ বিপদে সর্বপ্রথম তাকেই স্মরণ করি আমরা। জীবন মানে তো সুখ দুঃখের মিশেল স্যার। হাজারো সুখের মাঝেও কিছুটা বেদনা থাকা দরকার, যা আমাদের সবসময় না পাওয়ার আফসোসটা মনে করিয়ে দেবে। আই উইশ আপনার মরুভূমির ন্যায় রুক্ষ জীবনে কোনো একদিন বৃষ্টির শীতল ধারার মতো প্রশান্তির প্রেম নেমে আসুক। সেদিন আপনি বুঝবেন আসল ভালোবাসার মানে কি, আর এর স্বাদ কেমন।